প্রথম ম্যাচে বাংলাদেশের যে দাপট, দ্বিতীয় ম্যাচে তা একেবারে উধাও। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেইখানে ছিল শিকারী, দ্বিতীয় ম্যাচে নিজেরাই হয়ে গেলাম শিকার। প্রথম ম্যাচে পাকিস্তানকে যেখানে 114 রানে বাংলাদেশ অল আউট করে দিয়েছিল, সেকেন্ড ম্যাচে বাংলাদেশ নিজেরাই অল আউট হয়ে গেল 114 রানে। না, রেজাল্টের দিক থেকে আপনি ওইভাবে বলতে পারবেন না, কেননা হচ্ছে কি আগের ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে তার 114 রান অল আউট হয়েছে, আমরা পরে ব্যাটিং করে আজকে 114 রান অল আউট হয়েছে। কিন্তু যদি আপনি বলেন দাপট এবং কুকড়ে যাওয়া রিভার্স যে অবস্থানটা ম্যাচের, সেইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ দুইটা ম্যাচে দেখিয়েছে পুরো বিপরীতমুখী অবস্থান। অবভিয়াসলি পাকিস্তানও সেই ক্ষেত্রে বিপরীতমুখী অবস্থানটাই আসলে দেখিয়েছে। ফার্স্ট খেলায় যেইখানে বাংলাদেশ 8 উইকেটে জিতেছিল, 209 বল হাতে রেখে জয় নিশ্চিত করেছিল, সেইখানটাতে সেকেন্ড ম্যাচে আমরা হেরে গেলাম 128 রানে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, বিশাল ব্যবধানে। সিরিজে তাই এখন 1-1 সমতা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে যদি উঠতে হয়, তাহলে ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট কোয়ালিফিকেশন পজিশনে যদি উঠতে হয়, সেই ক্ষেত্রে সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশকে এখন জিততে হবে, জিততেই হবে। শুধু সিরিজ জয় নয়, ওই যেটা বলছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন স্পটে ওঠার জন্য। প্রথম ম্যাচ জয়ের পর তো বা যেভাবে আমরা জিতেছিলাম, তাতে মনে হয়েছিল যে এই সিরিজে এনিথিং লেস দেন 3-0 উড বি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কিন্তু দ্বিতীয় ম্যাচটাতে আমরা আবার যেভাবে হেরে গেলাম, তাতে তো মনে হচ্ছে সিরিজটা কি জিততে পারবো আমরা, সেটা কি আসলে সম্ভব হবে? দ্বিতীয় ম্যাচে এত ছন্ন ছাড়া বাংলাদেশ কিভাবে হয়ে গেল? এই ম্যাচে বাংলাদেশের এই বিশাল পরাজয়ের টার্নিং পয়েন্ট কোনটা, তা নিয়েই তো এই আলোচনাটা। সবচেয়ে বড় টকিং পয়েন্ট নিঃসন্দেহে সালমান আলী আগার রান আউটটা। বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততো, তাহলে সেইটাকে টার্নিং পয়েন্টের আলোচনায় আনা যেত। ওইটা রান আউট হয়েছে নাকি হয়নি, মানে রান আউট তো অবভিয়াসলি হয়েছে, সেটা ক্রিকেটীয় আইনের মধ্যে থেকে, কিন্তু ক্রিকেটীয় স্পিরিটের ভেতরে থেকে নাকি বাইরে গিয়ে, তা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছি, অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, সেইখানটাতে সেটা আর বললাম না। কিন্তু আমার ওই যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা খুবই সিম্পল, যে যদি বলটা মিড অনের দিকে না গিয়ে যদি বলটা মিড অফের দিকে যেত, মেহেদী হাসান মিরাজ এইভাবেই যদি বলটা ঠেকাতেন, তাহলে নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যান সালমান আলী আগা তিনি কি আসলে বল ওয়াচিং করতেন কিনা, এবং তিনি কি আসলে বল তুলে যেতে দিতেন কিনা, নাকি তিনি ক্রিজে ফেরার চেষ্টাটা করতেন। ফলে ওইখানটাতে আমার মনে হয়েছে যে পাকিস্তানি ব্যাটসম্যানের ব্রেইন ফেড হয়েছিল মুহূর্তের জন্য। তিনি তার যে দায়িত্বটা ব্যাটসম্যান হিসাবে, তার যে আসলে উইকেটটা বাঁচাতে হবে, তার যে আসলে ক্রিজে আগে ফিরতে হবে, সেইটা আসলে তিনি ভুলে গিয়েছিলেন, এবং সেইখানটাতে আমি ক্রিকেট স্পিরিটের বিপক্ষে কিছু দেখি না। যাক, সেটা অন্য ভিডিও তো করেছি, এখানটাতে ওই বিস্তারিত আলোচনা না করলাম। বাংলাদেশ জিতলে সেইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার হতো নিঃসন্দেহে। কিন্তু ভাই আমরা তো জিতিনি মানে কি, যে তার ধারে কাছেও তো যেতে পারিনি। 128 রানে আমরা হেরে গেছি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, বুঝতে পারছেন? সেইখানটা থেকে টার্নিং পয়েন্ট। এখন আপনি বৃষ্টির কথা বলবেন, দেখেন বৃষ্টির পর বাংলাদেশের জন্য টার্গেটটা অনেক কঠিন হয়ে গিয়েছে। এমনিতে আমরা যখন 50 ওভারে খেলতে নেমেছিলাম, আমাদের সামনে টার্গেট ছিল যে 275 রান করতে হবে। যেই উইকেট, সেটা ভালো ব্যাটিং করার মতো উইকেট আমার কাছে মনে হয়েছে, এবং 275 রান বাংলাদেশের পক্ষে করাটা খুবই সম্ভব ছিল। হ্যাঁ, আমরা 15 রানে 3টা উইকেট হারিয়ে ফেলে নিজেদের কাজটা নিজেরাই খুব কঠিন করে তুলেছিলাম। তারপরে যখন বৃষ্টিটা নামলো, 6.3 ওভারে 27 রানে বাংলাদেশে 3 উইকেট, প্রায় 2 ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। এবং তারপরে যখন আবার খেলাটা শুরু হলো, বাংলাদেশের সামনে রিভাইজ টার্গেট দাঁড়ালো 32 ওভারে 243 রান, অর্থাৎ 50 ওভার থেকে 32 ওভার হয়ে গিয়েছে, 18টা ওভার কমে গিয়েছে। কিন্তু আমাদের যে টার্গেট, প্রথম টার্গেটটা জেনুইন টার্গেট যে 275 ছিল, সেইখান থেকে হয়েছে 243, অর্থাৎ 32 রান মাত্র কমেছে। 18 ওভার কমে গেছে, রান কমেছেও মাত্র 32। এটা নিয়ে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু ভাই নিয়ম তো নিয়মই। এবং ওইখানটাতে শুরুতেই যে আমরা 3টা উইকেট হারিয়ে ফেলেছিলাম, সেটা যদি না হতো, তাহলে তো আমাদের জন্য কাজটা এত কঠিন হতো না, টার্গেটটাও এইরকম এত মোটামুটি বেশ কঠিন জায়গায় আসলে চলে যেত না। আমাদের এখানটাতে শুরুতেই গত ম্যাচে যে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তানজিদ হাসান তামিম, তিনি ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে শাহিন আফ্রিদির বলে আউট হয়ে গিয়েছেন। সাইফ হাসান তিনি মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এবং নাজমুল হোসেন শান্ত শাহিন আফ্রিদির বলে তিনি বোল্ড হয়ে গেছেন। ফলে ওইখানটাতে আমাদের কাজটা কঠিন হয়ে গেছিল। বৃষ্টির পরে সেই রিভাইজ টার্গেটের সময় আমাদের দেখা গেল যে হাতে থাকা বাকি 25.3 ওভারে আমাদের আরো 216 রান করতে হয়, ওভার প্রতি 8.5 রান করে করতে হয়। কঠিন কাজ, নিঃসন্দেহে কঠিন। কিন্তু লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের পার্টনারশিপের একটা পর্যায়ে তো ছিল আমাদের এরকম যে শেষ 20 ওভারে 176 রান করতে হয়। আপনি যদি ওইভাবে দেখেন যে একটা T20 ম্যাচ 20 ওভারের ইনিংসে 176 রান করতে হবে, হাতে 7 উইকেট রয়েছে, এইটা তো আসলে সম্ভব।
কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যে দায়িত্বহীন ব্যাটিং করেছেন তাতে করে ওইটা অসম্ভব মানে কি, ওইটা যে এখন সম্ভব আমি বলছি সেটাকেই অনেকের কাছে হাস্যকর শোনাতে পারে। কেননা আমরা মাত্র 114 রানে অল আউট হয়ে গিয়েছি, কেননা আমরা 8.5 ওভার, ওই 32 ওভারের মধ্যেও 8.5 ওভার আসলে ইউজ করিনি। লিটন দাস তিনি 41 রান করেছিলেন, তারপর মাস সাদাকাত, যে মাস সাদাকাত আজকে খুনে ব্যাটিং করেছেন, তিনি বাহাতি স্পিনেও ভেলকি দেখিয়েছেন। মাস সাদাকাত বলে সুইপ করেছিলেন, সেই সুইপটা ব্যাটে বলে কানেক্ট হয়নি, এলবিডব্লিউ এর আবেদন হলো, লিটনের গায়ে বলটা লেগেছিল, আম্পায়ার নট আউট দিয়েছেন, পাকিস্তান রিভিউ নিয়েছে এবং রিভিউ নিয়ে তারা এই লিটন দাসের উইকেটটা তুলে নিলেন। আফিফ হোসেন ধ্রুব এতদিন পরে ওয়ানডে সাইডে তিনি ফিরেছেন, তিনি সেই মাস সাদাকাতের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন টপাটপ তাদের উইকেট পড়ে গেল, 1 রান 3 রান ছিলেন যে তাওহিদ হৃদয় পার্টনারশিপটা করেছিলেন লিটন দাসের সঙ্গে, তিনিও যখন আউট হয়ে যান বাংলাদেশে তখন কত গল্পতে আমরা গুটিয়ে যাই, সেরকমই একটা অবস্থা এবং আমরা আলটিমেটলি 114 রানে গুটিয়ে গিয়েছি। বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে 128 রানের বিশাল ব্যবধানে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। এখন পাকিস্তান যে 274 রান করেছিল সেই জায়গাটাতে আমি বলছিলাম যে টার্নিং পয়েন্টের বা সবচেয়ে টকিং পয়েন্ট তো অবশ্যই সেই রান আউটটা, ওইটা কিন্তু ম্যাচেরও একটা টার্নিং বা ইনিংসের একটা টার্নিং পয়েন্ট ছিল। কিভাবে? পাকিস্তান আগের ম্যাচে 114 রানে অল আউট হয়েছিল যেই দলটা, সেই দলটা আজকে তাদের ওপেনিং পার্টনারশিপেই 103 রান করে ফেলে। পাওয়ার প্লে 10 ওভারে 85 রান, তারপরেও সেটা কন্টিনিউ করে নিয়ে গেছে। এই সময় একবার একটা আউট হয়েছিল বটে নাহিদ রানার বলে সাহেবজাদা ফারহান, তবে রিভিউ নিয়ে তিনি সেই দফা বেঁচে যান এবং তাদের ওই 103 রানের পার্টনারশিপটা যখন ব্রেক হয়, মেহেদী হাসান মিরাজ আমাদের ক্যাপ্টেন তিনি ব্রেক করেছেন। মাস সাদাকাত 46 বলে 75 রানের যে একটা অসাধারণ ইনিংস যিনি খেলেছেন, যিনি ওই যে ফ্লিক করে তাসকিনকে যেই ছক্কাটা মেরেছিলেন, কিংবা হচ্ছে গিয়ে সোজা যেই ছক্কাটা মেরেছিলেন নাহিদ রানাকে, সেগুলো চোখে লেগে থাকার মতো শট। ফাইনালি গিয়ে ওই উইকেটটা যখন পড়ে গেল, 19 রানের মধ্যে আমরা 3টা উইকেট ওদের তুলে নিলাম। সাহেবজাদা ফারহানের উইকেটটাও তাসকিন তুলে নিলেন, থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন এবং শামিল তিনিও থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন নাহিদ রানার বলে ডিপ থার্ডে, এবং ওই 19 রানে 3 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ কিন্তু ম্যাচে কামব্যাক করেছিল। সেই কামব্যাক থেকে পাকিস্তান আবার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যে জুটিটা সালমান আলী আগার হয়েছিল 109 রানের, সেইখানটাতেই তারা থ্রেট করছিল স্কোরটাকে 300+ তো বটেই, সেইটা 330-40 আসলে হয়ে যেতে পারত এবং তখনই ম্যাচের সবচেয়ে সেই আলোচিত অধ্যায়টা চলে আসে। মেহেদী হাসান মিরাজের সেই রান আউট করা সালমান আলী আগাকে সেই সময়টাতে চলে আসে এবং সেইটা দিয়ে তা পাকিস্তানের মেজাজ এতই খারাপ হয়েছিল যে মোহাম্মদ রিজওয়ান ওই ওভারেই মিরাজকে চার্জ করতে গিয়ে তিনিও বাউন্ডারির লাইনে ক্যাচ দিয়ে আউট হলেন। পাকিস্তান ওইখান থেকে 43 রানে, শেষ 43 রানে 7টা উইকেট হারায়, ফলে তারা 274 রানে আটকে যায়। অন্ততপক্ষে 50টা রান তারা এখানে কম করেছে। বাংলাদেশের এই জায়গাটাতে দুর্দান্ত কামব্যাকটা হয়েছে, ফলে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারত, এবং আমি মনে করি যে ওই ম্যাচটা বাংলাদেশ জেতার মতো অবস্থাতে ছিল আপনি যদি উইকেটের বিবেচনা। ফার্স্ট ম্যাচেও আমি বলেছিলাম যে পাকিস্তান 114 রানে অল আউট হয়েছে, স্টিল উইকেটটা কিন্তু 250-260 রানের উইকেট ছিল। আমরা খুব দাপটের সঙ্গে ব্যাটিং করেছি অল্প টার্গেট পেয়ে, কিন্তু সেকেন্ড ম্যাচটা যখন ওরা আসলেই 275 রানের টার্গেট আমাদেরকে দিল, আমাদের শেষে গিয়ে এরকম ভালো বোলিং কামব্যাকে ওইটা আমরা 300-র নিচে 350 আমরা টার্গেটটা করলাম। ইভেন যখন হচ্ছে গিয়ে ওই যে বৃষ্টি নামলার পরেও যে অবস্থাটা হলো, শুরুতে 15 রানে 3 উইকেট, তারপরে বৃষ্টির পরে আমাদের সেই ব্যাটিং দশে আমরা আর ধারে কাছেও যেতে পারিনি। বাংলাদেশ এই ম্যাচটা 128 রানের বিশাল ব্যবধানে হেরে গেল। তাহলে এই পরাজয় আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? বাংলাদেশের এই বিশাল পরাজয়। বাংলাদেশ তো জেতেনি, জিতলে তো আমি বলছিলাম যে মেহেদী হাসান মিরাজের ওই রান আউট সালমান আলী আগাকে, সেইটাকে বলতে পারেন। যেহেতু বাংলাদেশ হেরে গেছে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি পাকিস্তানের ওই দুইটা পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপে 103 রান এবং তারপরে 19 রানে 3 উইকেট হারানোর পরে যে 109 রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান, এই দুইটা পার্টনারশিপের কথাটা বলতেই হবে। যে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুতেই যে 15 রানে 3 উইকেট হারিয়ে ফেলা, এবং তারপরে অবভিয়াসলি বলতে হবে যে বৃষ্টির কারণে আমাদের কঠিন টার্গেটটাকে আরো অনেক বেশি করে কঠিন করে ফেলা, আমাদের 18 ওভার বৃষ্টির কারণে কমে যাওয়া, রান কমা টার্গেট থেকে মাত্র 32 রান, সেইটাও আমাদের জন্য অনেক টাফ করে দিয়েছে। কিন্তু আমি কোনো অজুহাত খুঁজবো না, বাংলাদেশ এই ম্যাচে একেবারে যাচ্ছে তাই ক্রিকেট খেলে আমরা এইখানটাতে আত্মসমর্পণ করছি। স্পেশালি আমি ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলবো, সেই কারণে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে ব্যাটিং ইনিংসের শুরুতে 15 রানে আমাদের 3 উইকেট হারানোটা, ওইটা বাংলাদেশকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, যেই কারণে আমাদের বৃষ্টির কারণে ওভার কমে যে আমাদের টার্গেটটাও আরো কঠিন হয়ে গিয়েছে। অন্য ব্যাটসম্যানদের মাঝখানেও এক ধরনের ডাউটের জায়গা তৈরি হয়েছে। ফলে আমি মনে করি যে 15 রানের মধ্যে যে আমরা 2 ওপেনার তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং টপ অর্ডারের আরেকজন নাম্বার 3 নাজমুল হাসান শান্ত, এই 3 জনের উইকেট হারালাম, সেইটাই বাংলাদেশের এই বিশাল পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে।
আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন, আপনার টার্নিং পয়েন্ট কোনটা সেটাও জানাতেই পারেন।